পল্লবী দেবী তার দুই বৌমা রিনা, টিনা এবং দুই ছেলে রোহন, তন্ময় এবং এক মেয়ে কৌশানী আর দুই নাতনি পিঙ্কি আর রিঙ্কিকে নিয়ে বসবাস করে। পল্লবী দেবীর দুই ছেলে গ্রামে দিনমজুরের কাজ করে আর সেখান থেকেই সংসার চলে, কিন্তু দুই ভাই মিলে রোজ 400 টাকা করে উপার্জন করতে পারে। তাতে যেমন তেমন করে সংসার চলতো। তাদের আর্থিক অবস্থাও ঠিক একটা ভালো ছিল না, যার কারণে শীতকালে তাদের না খেয়ে দিন কাটাতে হচ্ছিল। একজন গরিব মানুষ এই শীতকালে না খেলে হয়তো দিন কাটিয়ে দিতে পারবে, কিন্তু যাদের কাছে গায়ে দেওয়ার মতো কোনো কম্বল নেই, সোয়েটার নেই, তারাই একমাত্র বোঝে শীতে রাত কাটানো কত কষ্টের। তাদের একটি মাত্র ছেঁড়া পাতলা কম্বল ছিল, আর তা গায়ে দিয়েই পরিবারের সকলকে একসঙ্গে ঘুমোতে হতো এবং তাতেই রাত কাটাতে হতো। এমনই একদিন, বাবা ও বাবা, আজ কিন্তু আমাদের জন্য কিছু মাছ মাংস কিনে নিয়ে আসবে, রোজ রোজ সবজি ভাত খেতে ভালো লাগে না। হ্যাঁ বাবা, পিঙ্কি দিদি ঠিকই কথা বলেছে, তুমি আমার জন্য আজকে মাংস কিনে আনবে, আর পারলে আমার জন্য একটু সন্দেশও নিয়ে আসবে বাবা। জানো তো, ওই আমার পাশের গ্রামে এক বন্ধু আছে না, যার সাথে আমি রোজ খেলাধুলা করি, ও কত ভালো, ওর বাবা মা কত ভালো, ও বাবা মাকে যা চায় তাই কিনে এনে দেয়। তাহলে আমরা যা বলি তুমি আমাদের কেন কিনে এনে দাও না বাবা? বলো বলো, কেন এনে দাও না? এই, তোদের মুখে বড্ড বড় বড় কথা হয়েছে দেখছি, চুপ কর একদম। তোরা সবাই দেখতে পাচ্ছিস না বাবা কত কষ্ট করে তোদের জন্য রেশন পত্র কিনে নিয়ে আসছে? এই শীতে কোনো কাজই হচ্ছে না ঠিক মতো, তার মধ্যেও তোদের বাবা তোদের জন্য এত কিছু করছে, তাতেও তোদের চাহিদা কোনো শেষই হচ্ছে না। হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক কথা বলেছো, এদের যত দেয়া হয় ততই মাথায় উঠে নাচে, আর শুধু চাই আর চাই। এবার আবার এদের প্রত্যেকদিন খাবার দাবারে মাছ মাংস চাই, কখন যে কি বলে কে জানে, কিছুই বোঝে না, শুধু বললেই হলো ব্যাস। আর এইসব বলার পর শুধু কান্নাকাটি করে, আর ওরা ভাবে কান্নাকাটি করলে সব পেয়ে যাবে। ওহো বৌমারা, তোমরা দুজনে বাচ্চা দুটোকে এমন করছো কেন? তোমরা তো সবই জানো ওরা তো বাচ্চা, ওরা বায়না করবে না তো কে করবে? ওরাই তো ঝোঁক ধরবে না এই সব জিনিসের। তাছাড়া ওরা যেসব বায়না করছে সেই সব বায়না বোঝার মতো তো ওদের ক্ষমতা নেই, তাহলে তোমরা ওটা নিয়ে রেগে যাচ্ছ কেন? এমন হলে চলবে নাকি? মা, দেখতে পাচ্ছেন না, আপনি তো শুনতে পাচ্ছেন ওরা কি বলছে আর কি সব বায়না করছে, তাতে কি আপনি ওদের বোঝানোর কথা বলছেন? দেখুন না, মাছ মাংস খাবার কথা বলছে, ওরা তো সবই দেখতে পাচ্ছে ওদের বাবা কিরকম ভাবে রোজগার করে আনছে, দুবেলা দুমুঠো খাবার জোগাড় করছে, তবুও ওরা এরকম কথা বলে, কোনো কথা শোনে না। বৌমা, এত রেগে যেও না, আমি ওদের দুজনকে বুঝিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, ওদের গায়ে হাত তুলবে না একদম, তাহলে কিন্তু আমার থেকে ভালো কেউ হবে না, আমি কিন্তু অনেক রেগে যাব। আচ্ছা রিঙ্কি, পিঙ্কি মা, তোমরা দুজনে আমার কাছে এসো, আমি তোমাদের একটা গল্প শোনাবো। এইভাবেই বুঝিয়ে সুঝিয়ে ঠাম্মা তাদের দুজনকে কাছে টেনে নেয়। এমন ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন প্রচন্ড ঠান্ডার কারণে পিঙ্কির খুব শরীর অসুস্থ হয়ে পড়ে, যার কারণে বাড়ির সকলে অনেক চিন্তায় পড়ে যায়। মা, কি করব বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। দিনের পর দিন এই কনকনে শীতে আমাদের পিঙ্কি দেখুন অসুস্থ হয়ে যাচ্ছে, কিভাবে পড়ে রয়েছে, ওর তো জ্বর। আমি তো মেয়েটাকে এভাবে ফেলে রাখতে পারি না, আর এরকম ভাবে পড়ে আছে আমি দেখতেও পারছি না। কি করব বলুন না মা, কি করব? বৌমা, আমি তো ওকে ওই রকম ভাবে দেখতে পারছি না, কি জানি বাচ্চা মেয়েটার কি হলো। মা পিঙ্কি, তুই চিন্তা করিস না মা, আমি তোর পাশে সবসময় বসে আছি, তোর কিছু হতেই দেব না। এই বাবা রোহন, শোন না, তুই বাবা আগে বাড়িটাকে মেরামত করার চেষ্টা কর। এই কনকনে শীতের আবহাওয়া, এই শীতের ঠান্ডা হাওয়ার প্রভাবে পুরো শরীরটা পড়ে যাচ্ছে, যার কারণে আমাদের রক্ত পুরো ঠান্ডা করে দিচ্ছে। এরা তো বাচ্চা, এরা কিভাবে এত শীত সহ্য করবে বল? মা, আমরা কি আর চেষ্টা করছি না বলো? সবাই তো দেখতেই পাচ্ছে রোজের 400 টাকা করেই পাই, আর তা দিয়েই তো সংসারের মালপত্র কিনে নিয়ে আসি, আর ওই টাকা থেকে তো কিছু টাকাই বাঁচে না যে আমরা এই বাড়িটা মেরামত করব। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা কাজে বেরোচ্ছি, দেখছি। রোহন চল, আজকে আমরা তাড়াতাড়ি কাজে বেরিয়ে পড়ি, আর ওখান থেকে যা টাকা পাবো তা দিয়ে প্রিয়াঙ্কাকে ডাক্তারখানায় নিয়ে যাব। না হলে মেয়েটা এইভাবে কতদিনই বা পড়ে থাকবে? দিনের পর দিন তো দেখছি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে। এই বলেই তারা দুই ভাই কাজে বেরিয়ে যায়। এদিকে তার দুই বৌমা এবং শাশুড়ি মা রিঙ্কি সকলে পিঙ্কিকে জড়িয়ে ধরে বসে থাকে। কনকনে শীতের প্রভাবে পিঙ্কির শরীর আস্তে আস্তে কমজোর হয়ে পড়েছিল, আর রাত হলে তো তাকে আর কোনো ভালো স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা যেত না। পরের দিন রোহন আর তন্ময় 400 টাকা কাজ করে নিয়ে আসে, সেই টাকা দিয়ে পিঙ্কিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার দেখিয়ে ওষুধপত্র খেয়ে কিছুদিনের মধ্যেই পিঙ্কি একটু সুস্থ হয়ে ওঠে, কিন্তু ডাক্তারবাবু পিঙ্কিকে সবসময় গরম কাপড়ের মধ্যে থাকতে বলে। এই কথা শুনে তারা চুপচাপ চলে আসে। তারপর বাড়িতে এসে রোহন আর তন্ময় এই সব কথা শোনায় বাড়ির সকলকে। মেয়ের কারণে সকলেই চিন্তিত হয়ে পড়ে অনেকটা, কিভাবে শীতের হাত থেকে বাঁচবে এটাই সকলে ভাবতে থাকে।
দিদি, ও দিদি, আমি একটা কথা বলি না, ওই পাশের প্রতিবেশীর কাছে একটা গরম হিটার রয়েছে, আর ওদের বাড়িতেও অনেক কটা কম্বল আছে। তুমি একটা গিয়ে চেয়ে নিয়ে আসতে পারো তো দিদি? যদি তারা দিয়ে দেয় তাহলে পিঙ্কির গায়ে ঢাকা দেওয়া যাবে। ঠিক আছে টিনা, তোর কথাতে আমি ওদের বাড়ি যাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে না ওরা কিছুই দেবে। ওরা দেখবি কম্বল আর হিটার কিছুই দেবে না। ওরা খুবই অহংকারী, গরিব মানুষ দেখলে অহংকার দেখায়। আমি জানি না ওরা আদপে কিছু দেবে নাকি, তবুও আমি যাচ্ছি, একবার চেয়ে দেখি। হ্যাঁ বৌমা, তুমি বরং তাই করো। তন্ময় বাবা, তুই দেখ না, কোথাও থেকে যদি কাঠকুটো জোগাড় করে আনতে পারিস তাহলে বাড়ির ভেতরে একটু ছোট্ট করে আগুন জ্বালাবো, তাতে বাড়িটা গরম থাকে। আর ওই গরম তাপের প্রভাবটা পিঙ্কির গায়ে পড়লে সেও অনেকটা সুস্থ বোধ করবে। মায়ের কথা মতো তন্ময় কাঠ পাতা খুঁজতে বেরিয়ে পড়ে। কাঠ কাটবে বলে সে জঙ্গলে যায়। সেখানে বড় বড় বোর্ড মারা ছিল, আর বোর্ডের গায়ে লেখা ছিল জঙ্গলে গাছপালা কাঠ কাটা একদমই বারণ। গাছপালা ও কাঠ কিছুই কাটতে পারবে না, সেটা আইনতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই কারণেই তন্ময় খালি হাতে ফেরে, মন খারাপ করে বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে এসে এই ঘটনার কথা সকলকে বলে। এদিকে রিনাও পাশের প্রতিবেশীর কাছে সাহায্য চাইতে যায়। বলছি দিদি, দয়া করে তোমাদের ওই ঘর গরম করে রাখার হিটারটা একবার দেবে? আসলে আমার মেয়ের শরীর খুব অসুস্থ এই ঠান্ডার কারণে, ও চলাফেরা করতে পারছে না। ডাক্তারবাবু বলেছে ওকে গরম কাপড়ের মধ্যে রাখতে। আমাদের কাছে তো গরম হিটার বা গরম কম্বল কিছুই নেই, তাই দয়া করে যদি একটু সাহায্য করো তাহলে অনেক উপকার হয় দিদি। কি, তোর মতো এমন ভিখারিকে আমি কেন দেবো আমাদের ওই হিটার? কেন হিটার দিতে যাব? আমি যদি তোকে এই গরম হিটার দিই তাহলে আমার কাছে শত শত ভিখারি এসে গরম হিটার আর গরম কম্বল চাইবে। আমি কি সকলকে তখন সেই আমার কম্বল আর হিটার বিতরণ করতেই থাকবো? আমার পয়সাগুলো কি তোদের জন্য রেখে দিয়েছি যে আমি তোদের পিছনে উড়িয়ে চালিয়ে দেবো? যা যা বলছি এখান থেকে, যা। দিদি, দয়া করে আমাদের ওপর একটু দয়া করুন। আমার কথা না ভাবলেও চলে। ছোট বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে যদি একটু দয়া করে দিন তাহলে আমার মেয়েটা অনেকটা সুস্থ হয়। ছোট বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে একটু দয়া করুন। আমার মেয়েটা যে অনেক অসুস্থ, ওকে বাঁচানো যাবে না যদি গরম কম্বল না পাই। দয়া করুন, দয়া করে একটু সাহায্য করুন। রিনা এরকম ভাবে কাকুতি মিনতি করতে থাকে। প্রতিবেশী তাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়, তাকেও বাড়ি থেকে বার করে দেয়, যার কারণে রিনা মন খারাপ করে বাড়ি ফিরে আসে। রিনা কি করবে না করবে কিছুই বুঝতে পারছিল না। তখন রিনা টিনাকে বলে, টিনা বলছি শোন না, রাস্তার পাশে কিছু শুকনো পাতা পড়ে থাকতে দেখেছিলাম, চল ওইগুলোই কুড়িয়ে নিয়ে আসি। ঠিক আছে দিদি, চলো তাই চলো। ওই পাতাগুলোর কারণে আমাদের বাড়ির ভেতরটা একটু গরম থাকবে, তাহলে পিঙ্কির পক্ষেও সেটা অনেক উপকারী হবে। এই বলে টিনা আর রিনা দুই বউ মিলে পাতা ঝাড় দিতে যায় এবং সেখান থেকে কিছু শুকনো পাতা নিয়ে আসে। তারপর সেটা উঠানে জ্বালিয়ে দেয়। সেটা জ্বালাবার পর পিঙ্কি একটু হলেও আরাম অনুভব করে, কিন্তু সেই শীতের মধ্যে সেই পাতাও বরফের কারণে ভিজে যায়। এরকম ভাবে দেখতে দেখতে আরো 2 দিন কেটে যায়। 2 দিন পর রোহন আর তন্ময় কাজে যায়। তারা যখন টাকা নেওয়ার জন্য মালিকের কাছে টাকা চায় তখন তারা দেখে তাদের মালিক শ্রমিকদের টাকা আর কম্বল বিতরণ করছে। এটা দেখে তারা 2 ভাই অনেক খুশি হয়ে যায়। রোহন, ওই দেখ মালিক কম্বল বিতরণ করছে। যাক, তাহলে এবার খুব ভালোই হলো, পিঙ্কির আর কোনো অসুবিধাই হবে না। এই কম্বল দুটো নিয়ে গিয়ে পিঙ্কির গায়ে ভালো করে চাপিয়ে দেবো, আর আজকের পর থেকে আশা করি কারোর আর অসুবিধাই হবে না। দেখবি, এই দুটো কম্বল পেয়ে না বাড়িতে সকলে খুব খুশি হবে। হ্যাঁ তন্ময়, তুই একেবারে ঠিক বলেছিস। মালিক যে আমাদের কত বড় উপকার করছে মালিক নিজেও জানে না। এর বদলে কিন্তু মালিককে আমরা ধন্যবাদ জানাবো। হ্যাঁ, এই বলে তারা 2 ভাই লাইনে দাঁড়িয়ে পড়ে। তাদেরও কম্বল আর টাকা মালিক তাদের দিয়ে দেয়। মালিক যখন তাদের 2 ভাইকে টাকার কম্বল দেয় তারা মালিককে অনেক ধন্যবাদ জানায়। সেই টাকা নিয়ে তারা 2 ভাই মিলে গরম একটা হিটারের দোকানে চলে যায়। আজকে কিন্তু আমাদের পরিবারের জন্য হিটার কিনতে হবে। পাড়া প্রতিবেশী আর কতই বা সাহায্য করবে, আর কেউ কতই বা দেবে। আমাদের যা করার আমাদের নিজেদেরকেই করতে হবে। পিঙ্কিকেও তো সুস্থ করে তুলতে হবে। হ্যাঁ রোহন, তুই ঠিক বলেছিস। যেমন করেই হোক না কেন, বাচ্চা মেয়েটাকে সুস্থ করে তুলতেই হবে। এই কনকনে শীতে পিঙ্কিকে না, আমাদের পরিবারের সকলকেই সুস্থ রাখতে হবে। এই বলে তন্ময় আর রোহন দোকান থেকে একটা হিটার কিনে নেয়। তারপর তারা ওই হিটার নিয়ে বাড়িতে যায়। নতুন হিটার আর কম্বল দেখে পরিবারের সকলে অনেক খুশি হয়ে যায়। তখন পল্লবী দেবী বলে, বাবা রোহন, তন্ময়, তোরা আমাদের জন্য হিটার কিনে নিয়ে এসেছিস, কিন্তু বাবা হিটারের তো অনেক দাম, তার সঙ্গে কম্বল, তোরা কম্বলও পেলি? কি করে কিনলি বাবা? তা তো অনেক দাম, এত টাকা কোথায় পেলি? মায়ের কথা শুনে তন্ময় আর রোহন পরিবারের সকলকে সমস্ত ঘটনা খুলে বলে। তারপর তাদের বাড়িতে গরম হিটার চালিয়ে দেয় এবং নতুন কম্বল পিঙ্কির গায়ে দিয়ে দেয়। পিঙ্কি বাবাকে বলে, বাবা আজ সত্যি আমার অনেক খুশি হয়েছে, জানো বাবা, আমার সব বন্ধুদের বাড়িতে এরকমই একটা গরম হিটার রয়েছে। ওদের বাড়িতে ঢুকলে শীতকাল বলে মনেই হয় না, কি সুন্দর গরম থাকে, কিন্তু ওদের বাড়িতে তো দারোয়ানরা ঢুকতেই দেয় না। আজ আমাদের বাড়িতেও একটা এরকম হিটার চলে এসেছে বাবা।
এবার আমরাও আর বাড়িতে কাউকে ঢুকতে দেব না। না পিঙ্কি, ওরকম কথা বলতে নেই। দেখো, যে যেমনই ব্যবহার করুক না কেন, আমাদের সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাই না? তোমরা সবসময় সকলের সাথে ভালো ব্যবহার করবে, তাহলে তোমাদেরকে সকলে ভালোবাসবে। আর হ্যাঁ, এখন তুমি কথা বলো না, চুপচাপ ঘুমিয়ে পড়ো। এই হিটার তোমার বাবা তোমার জন্যই কিনে এনেছে। মায়ের মুখে এইসব কথা শুনে পিঙ্কি অনেক খুশি হয়ে যায়। এরকম ভাবেই গরিব পরিবারে নতুন হিটার আসার ফলে সেদিনের পর থেকেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে। বিমলবাবু তার স্ত্রী রীনা দেবী, ছেলে শ্যামসুন্দর ও বৌমা কিরণকে নিয়ে শহরে বাস করতেন। বিমলবাবুর স্ত্রী রীনা দেবী গ্রামের মেয়ে ছিলেন, তাই কারোর সঙ্গে মেলামেশা করতেন না, ঘরের এক কোণেই চুপচাপ থাকতেন। সেই কারণেই বিমলবাবু তাড়াতাড়ি তার ছেলে শ্যামসুন্দরের বিয়ে দিয়ে দেন। তার একমাত্র বন্ধুর মেয়ে কিরণের সঙ্গে শ্যামসুন্দরের বিয়ে দেন। এমনই একদিন বিমলবাবু বলেন, জানো গিন্নি, ছেলের তো বিয়ে দিয়ে বউ নিয়ে চলে আসলাম। এবারে তোমরা বউ শাশুড়ি মিলে পার্কে মলে ঘুরে বেড়াতে পারবে, কারণ সোসাইটিতে তো আমার একটা নাম আছে না। আর তুমি কি না সারাদিন ঘরেই বসে থাকো, এতে করে লোকে আমায় কি বলবে? হ্যাঁ বাবা, আপনি ঠিকই বলেছেন। আমি মাকে নিয়ে বের হব। মা আসলে একা একা বের হতে সাহস পায় না। এবার আমি আছি না, আমি মাকে নিয়ে বের হব। মার্কেটে যাব, আর আমাদের সোসাইটির যে মহিলা সমিতির ক্লাবটা রয়েছে না, ওখানে নিয়ে গিয়ে মাকে আলাপ করে দেব। তাহলে মা মাঝে মাঝে একা একা গিয়ে গল্প সল্প করতে পারবে। অত কেলাব সেলাব বুঝিনি বাপু, আমাকে বাইরে টাইরে বেরোতে অত ভালো লাগে না। ঠিক ভালো লাগবে। আপনাকে আমি বলছি তো, আপনি যখন আমার সঙ্গে বেরোবেন তারপর আপনি বুঝবেন। সেই যখন থেকে শহরে এসেছি তখন থেকে তোমার শাশুড়ি মাকে বলে চলেছি, সোসাইটির লোকেদের সঙ্গে একটু মেলামেশা করো, পার্টি ফার্টি করো। আমার কথা মোটেই শুনছে না। শ্বশুরমশাইয়ের উদ্যোগে কিরণ তার শাশুড়িকে নিয়ে মাঝে মাঝেই মহিলা সমিতির ক্লাবে ওঠা বসা করত। ওদের সঙ্গে মজা করত, পার্টি করত, নানান ধরনের হাসি মজার কথা চলতো। আস্তে আস্তে রীনা দেবীর ভালো লাগতে থাকে। নানান ধরনের হাসি মজার কথা চলতো, যেটা আস্তে আস্তে রীনা দেবীর ভালো লাগছিল। এরপর রীনা দেবী বলে, আসলে বৌমা, আজ আমি তোমার জন্যই বাইরে বের হতে পারলাম। নানান ধরনের লোক, আমি গ্রামের মানুষ, গ্রামের খোলামেলা জায়গাতেই খেলাধুলা করে বড় হয়েছি। এখানে দেখছি সব অন্যরকম। মেয়েরা সব ছোট ছোট ড্রেস পরে মত্ত হয়ে বেরিয়ে পড়লো, কিন্তু এখন দেখছি সংসার নিয়ে মুখ বুজে পড়ে থাকার থেকে এটা ভালোই হয়েছে। ধীরে ধীরে রীনা দেবী ও কিরণ সবার দেখা দেখি ছোট ছোট ড্রেস পরতে থাকে এবং প্রত্যেকদিন সংসারের কাজকর্ম ছেড়ে ক্লাব, পার্টি, ডিস্কো এসব নিয়েই পড়ে থাকতো। এমনই একদিন কিরণ বলে, মা, আজ নাইট পার্টি আছে। আমাদের মহিলা সমিতির মেম্বার শর্মা দেবীর আজ অ্যানিভার্সারি আছে। পুরো রাত্রি আমরা ওখানেই থাকবো। তা বেশ ভালো। শোনো না বৌমা, শ্যামসুন্দরকে বলে বাবা ছেলে দুজনের খাবার হোটেল থেকে নিয়ে চলে আসতে বলবে। দুজনে খেয়ে শুয়ে পড়বে। আজ আমাদের হোল নাইট পার্টি, খুব এনজয় হবে। এসব কিছুতেই মিস করলে চলবে না বৌমা। শ্যামসুন্দর এবং তার বাবা বিমলবাবু বাড়ি ফিরে এসে দেখে শাশুড়ি বৌমা দুজনেই নেই। অনেক রাত হলো, অপেক্ষা করে তারা এখনো ফেরেনি। এরপর বিমলবাবু বলেন, বাবা শ্যামসুন্দর, তোর মাকে একবার ফোন করে বলতো খাবারের জন্য কখন থাকতে বসে আছি। পরে তো এক ফোঁটাও খাবার দেখছি না, আর এইভাবে কতক্ষণই বা বসে থাকবো? হ্যালো মা, হ্যালো হ্যালো মা, আমার কথা শুনতে পাচ্ছো? কোথায় আছো? আর তোমার আশেপাশে এত সাউন্ড হচ্ছে কেন? হ্যালো হ্যালো মা, হ্যালো। হ্যালো, এখানে সাউন্ড হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। আমাদের ফিরতে অনেক রাত হবে। তোর বাবাকে নিয়ে হোটেল থেকে খাবার কিনে নে। দেখেছো বাবা, মা আর কিরণ মিলে সারা রাত পার্টি করছে, আর আমাদের বলছে কি না হোটেল থেকে কিনে নিয়ে এসে খেয়ে নিতে। এ কি কাণ্ড বলো তো বাবা! সারাদিন অফিসের কাজ করে আসার পর রাত্রিরে মা আর কিরণ যদি না বাড়ি থাকে, রান্না বান্না কে করবে বলো? তার উপরে এখন আবার রান্না করা নেই, এখন আবার খাবার কিনে খেতে হবে। ভালো লাগে? বিমলবাবু সারা রাত না খেয়ে অপেক্ষায় বসে থাকেন কখন রীনা দেবী এবং কিরণ বাড়ি ফিরে আসে। বসে বসে তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎই শব্দে ঘুম ভেঙে যায় এবং তাকিয়ে দেখে রীনা দেবী ও কিরণ দুজনে শর্ট ড্রেস পরে ড্রিঙ্ক করে ফিরছে। এই যে দাঁড়াও দুজনে, এ কি অবস্থা তোমাদের? একেবারে বেপরোয়া হয়ে গেছো না? তোমাদের হাতে ওগুলো কি? বাবা, ও কিছু না। আমি আর মা দুজনে মিলে বেশ কিছু শপিং করেছি, সেগুলোই আছে। এখন আমাদেরকে রেস্ট করতে দিন, আমরা অনেক টায়ার্ড।
আমরা এখন আসছি, পরে কথা বলবো। আমাদের খুব টায়ার্ড লাগছে, এখন একটু বিশ্রাম করবো, ওকে বেবি? রীনা দেবী এবং কিরণ মদ্যপ অবস্থায় টলমল খাচ্ছিল। নিজের পায়ে দাঁড়াবার ক্ষমতা পর্যন্ত তাদের ছিল না। পায়ে হিল জুতো, পরনে শর্ট ড্রেস, এসব দেখে বিমলবাবু চিন্তায় পড়ে যায় এবং বলেন, জানিস বাবা শ্যাম সুন্দর, কাল রাত্রে দুজনে ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছিল, আবার তার উপর দামি দামি জিনিসপত্র শপিং করে নিয়ে এসেছে। এরকম করলে কিভাবে চলবে? বাবা তুমি ঠিক বলেছো। আমরা এত কষ্ট করে বিজনেস চালাচ্ছি, অফিস সামলাচ্ছি, কিসের জন্য এত কষ্ট করছি? ওই টাকাগুলো সব কিরণ আর মা মিলে উড়িয়ে দিচ্ছে। দেখবে এইভাবে আমরা কিছুদিনের মধ্যেই দেউলিয়া হয়ে যাব। দুজনে কথা বলতে বলতে হঠাৎ শ্যামসুন্দরের বাবার ফোনে ব্যাংক থেকে মেসেজ আসে। মেসেজটি দেখে বিমলবাবুর মাথা ঘুরে যায়। হতভম্ব হয়ে সোফায় বসে পড়েন। বাবা কি হয়েছে? তুমি এইভাবে বসে পড়লে যে? তোমায় দেখে খুব চিন্তিত লাগছে। কিছু হয়েছে নাকি? আর কি এসএমএস এসেছে? এই নে ফোনটা দেখ, দেখলেই বুঝতে পারবি। এইভাবে আর কিছুদিন চললেই আমরা পথের ভিখারি হতে কেউ আটকাতে পারবে না। কি কাণ্ড করি না বেড়াচ্ছে দুজনে। 4 লাখ টাকা! এত টাকা কি করেছে ওরা দুজনে? এইভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই তো বিজনেস বন্ধ করে মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে ঘরে। বাবা শ্যামসুন্দর রেগে মেগে স্ত্রী কিরণকে ডাকে। কিরণ, এই কিরণ, এদিকে একবার আসো। তোমরা এই ডাইনিং রুমে কি সব আরম্ভ করেছো? আমরা কষ্ট করে টাকা রোজগার করছি, আর তোমরা এইভাবে নষ্ট করছো টাকাগুলোকে। কি হয়েছে? একটু তো শপিং করেছি, ব্র্যান্ডেড জিনিস, দাম তো নেবে বলো। মা আমি দুজনেই তো করেছি, ব্র্যান্ডেড না হলে কি আর হয়? আমরা পার্টিতে যাই, ফ্রেন্ডদের সঙ্গে রেস্টুরেন্টে যাই, পাতি জিনিস কিনে পড়লে আমাদের চলে নাকি? কি করে মানায় বলো? বিমলবাবু রেগে মেগে ঘরে ঢুকে যান এবং তার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। শ্যাম সুন্দর, দেখে যা তোর মায়ের কাণ্ডখানা, কি অবস্থায় না করেছে। এ কি বাবা, এ তো পুরো শপিং মল তুলে নিয়ে এসেছে। আর এইগুলো তো দেখছি অনলাইন শপিং এ ভরে দিয়েছে। কি সব শুরু করেছে কে জানে। বাবা কিছু একটা করতেই হবে, নাহলে এদের এইসব পাগলামো বন্ধই হবে না। কিন্তু কিরণ ও রীনা দেবীর কোনো কথাই গুরুত্ব দেয় না। প্রত্যেক দিনের মতন আবার রেডি হয়ে চোখে সানগ্লাস পরে, হাই হিল জুতো পরে, হাতে ব্র্যান্ডেড ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েন। আমরা আসছি, এখন আমাদের ককটেল পার্টি আছে, তোমরাও অফিসে বেরিয়ে যাও, রাতে দেখা হবে। বেবি রাগ করো না, আমাদের এখন পার্টি আছে, যেতেই হবে আমাদেরকে। পরে তোমাদের সঙ্গে কথা বলবো, বাই। এই বলে দুজনে বেরিয়ে যায়। তখন শ্যামসুন্দর তার বাবাকে বলে, বাবা আমার মাথায় একটা ভালো প্ল্যান এসেছে। যদি তুমি বলো তাহলে প্ল্যানটা কাজে লাগানো যায়। আমাদের অফিসে ওই যে নিশা আছে না, নিশার ওর একটা আন্টি আছে। ওরা দুজনে ওই অফিসের পাশের ফ্ল্যাটেই থাকে। ওদের দুজনের সঙ্গে যদি আমরা প্রেমের নাটক করি তাহলে কেমন হয়? বেশ তো আইডিয়াটা। সোজা আঙুলে যখন ঘি উঠছে না, আঙুল তো বাঁকা করতেই হবে। এই বলে তারা নিশা আন্টিকে সাজিয়ে ঘরে নিয়ে আসে। তারপর কিরণ ও রীনা দেবী বাড়ি ফিরে এসে দেখে, বিমল, এরা কারা? এখানে কি করতে এসেছে? আগে তো কখনো এদেরকে দেখিনি। আমার গার্লফ্রেন্ড এখন আমার সঙ্গে আমার বেডরুমেই থাকবে। তুমি এখন গেস্ট রুমে চলে যাও, এখন থেকে ওখানেই তুমি থাকবে। বেবি এ কি শুনছি? আর ও তোমার সঙ্গে এইভাবে চিপকে আছে কেন? ওদেরকে চলে যেতে বলো এখান থেকে, না হলে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। কিরণ ধমক দিলে শ্যামসুন্দর কিছুই বলে না, বরং সে কিরণকে আরো বলে, কি করবে তোমরা? তোমরা কিছুই করতে পারবে না। এবার দেখো বাবার আর আমি কি করি। তোমাদেরকে ডিভোর্স দিয়ে প্রথমে তো বাড়ি থেকে বের করে দেব, তারপর আমরা 4জন মিলে এই বাড়িতে থাকবো। তোমাদের কোনো প্রয়োজন নেই। শ্যামসুন্দরের এই কড়া কড়া কথা শুনে রীনা দেবী ও কিরণ তাদের ভুল বুঝতে পারে এবং নিজেদের কর্মফলের জন্য খুবই লজ্জিত হয়। তখন রীনা দেবী বলে, বিমল, তুমি এরকম করতে পারো না আমাদের সঙ্গে। আমরা না হয় একটু ভুলই করেছি, তাই বলে আমাদেরকে তাড়িয়ে দেবে? এদেরকে নিয়ে থাকবে তোমরা? আমরাই তো তোমার সব, বলো। আপনাদের দুটো পায়ে পড়ি, আপনারা এরকম করবেন না আমাদের সঙ্গে। আমরা ভুল করেছি, আর আমরা কথা দিচ্ছি এরকম ভুল আর কখনো করব না। এখন থেকে আমরা আমাদেরকে পাল্টে নিচ্ছি। আমাদের বড্ড ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও প্লিজ। ঠিক আছে, এবারের মতো তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এরপরে যদি কখনো এরকম আচরণ করেছো তাহলে আর তখন কোনো কথাই শুনবো না। একেবারে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বার করে দেব। আর মা, তোমার কি আমার প্রতি কোনো দয়াই নেই? বাবাকেও কি ভুলে গেছো? তোমার যথেষ্ট জ্ঞান ও বুদ্ধি আছে। তুমি যে এরকম কাজ করবে যা আমি হয়েছে সত্যি আশাই ভুল করতে ভেবে মাফ পারিনি। করে দিলাম।
কিন্তু এরপর আর ভুল মাপ করা যাবে না, এটা যেন মাথায় থাকে। তারপর থেকে কিরণ ও রীনা দেবী সারাদিন সংসার নিয়েই ব্যস্ত থাকতো। আর তারা বাইরের কথা কখনো মুখেও আনতো না। আর তারা তাদের স্বামীদের খেয়াল রাখতে থাকে এবং যত্ন করতে থাকে। আর তারা এভাবেই চারজনের সুখে শান্তিতে সংসার করতে থাকে।